হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাট্রিক স্টাডি সেল। ইকোনমিক্সের উপর বেস করে এমসিকিউ সেট 2 আজকে প্রোভাইড করলাম। সেট 1 দেওয়া রয়েছে চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2021-এর উপর বেস করে এই সেটগুলো প্রোভাইড করছি, আদার্স এক্সামের জন্য কাজে লাগতে পারে। চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, হুইচ ইনস্টিটিউশন রেকমেন্ডেড অ্যান ইসলামিক উইন্ডো ইন কনভেনশনাল ব্যাংকস? অপশান হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশান বি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই। এটা একটা ছোট্ট একটা কথা বলে রাখি, ইসলাম ধর্মে একটা ধার্মিক কালচার রয়েছে বা রিলিজিয়াস কালচার রয়েছে যে কেউ কাউকে টাকা ধার দিলে ইন্টারেস্ট নিতে পারবে না বা সুদ নিতে পারবে না, বা কেউ কাউকে টাকা ধার দিয়ে যদি সুদ নিয়ে থাকে তাহলে সেটা ইসলাম বিরোধী কাজ বলে মনে করা হয় ইসলাম ধর্মের জন্য। তো সেই চিন্তাধারাকে বেস করেই আরবিআই ইসলামিক উইন্ডো তৈরি করেছে। কিসের জন্য? না ইন্টারেস্ট ফ্রি ব্যাংকিং সিস্টেম চালু করার জন্য, ইন্টারেস্ট ফ্রি ব্যাংকিং সিস্টেম চালু করার জন্য। আচ্ছা, এই যে কালচার, এই কালচারটা ইসলামে যে এই কালচারটা রয়েছে এটাকে বলা হয় সারিয়া কমপ্লেন্ট। এটাকে বলা হয় সারিয়া কমপ্লেন্ট। আচ্ছা, নভেম্বর 2016-এ রিজার্ভ ব্যাঙ্ক এই রেকমেন্ডেশন করেছে। নভেম্বর 2016-এ রিজার্ভ ব্যাঙ্ক এই এই রেকমেন্ডেশন করেছে। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2, বৃক্ষরোপণ অভিযান ইজ লঞ্চড বাই হুইচ মিনিস্ট্রি? অপশান এ কোল, অপশান বি এভিয়েশন, অপশান সি এমএসএমই, অপশান ডি কালচার। অ্যান্সার হবে কোল, অপশান এ কোল মিনিস্ট্রি বা মিনিস্ট্রি অফ কোল এই অ্যানাউন্স করে থাকেন। স্পেশালি আমাদের হোম মিনিস্টার করেছিলেন এই অভিযান শুরু করেছিলেন বা লঞ্চ করেছিলেন। কবে লঞ্চ করা হয়? 23 জুলাই 2020, 2020 সালের 23শে জুলাই এটা শুরু করা হয়। কি না 10টা মেন কোল স্টেট, যেগুলো মেন কোল স্টোরেজ স্টেট, যেগুলো 10টা যে স্টেট রয়েছে কোল স্টেট মেনলি, সেই স্টেটে বৃক্ষরোপণ করা, আর কিছুই না। ওকে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3, কোভিড-19 ল ল্যাব ইজ অ্যান ইনিশিয়েটিভ লঞ্চড বাই হুইচ অর্গানাইজেশন? অ্যান্সার হবে এ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কার সঙ্গে কোঅপারেশন করে? ইউএনডিপির সঙ্গে কোঅপারেশন করে, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সঙ্গে কোঅপারেশন করে কোভিড-19 ল ল্যাব তৈরি করা হয়। কি করার জন্য? না টু গ্যাদার্স অ্যান্ড শেয়ার লিগ্যাল ডকুমেন্টস ফ্রম ওভার 190 কান্ট্রিজ। 190টা দেশে বিভিন্ন যে রুলস রেগুলেশন চলছে কোভিডের জন্য, কোভিড রিলেটেড যে রুলস রেগুলেশন চলছে 190টা কান্ট্রিতে, সেই কান্ট্রির সবার রুলস রেগুলেশন এক জায়গায় লিপিবদ্ধ করা, মেনলি বলা যায় যে একসঙ্গে গ্যাদার করা। শুধু তাই নয়, শেয়ারও করা, একটা কান্ট্রির রুলস রেগুলেশন আরেকটা কান্ট্রিকে শেয়ার করা। এটাই হচ্ছে একটা চিন্তাধারা নিয়ে কোভিড-19 ল ল্যাব তৈরি করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4, হুইচ ব্যাঙ্ক হ্যাজ জয়েন্ট হ্যান্ডস উইথ গ্রিন ক্লাইমেট ফান্ড GCF for the green recovery to overcome the impact of COVID-19 disease? Option A ADB Asian Development Bank, option B NDB New Development Bank, option C AIIB Asian Infrastructure Investment Bank, option D WB World Bank। চারটে অপশান, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। এর মেম্বার কান্ট্রিগুলোকে হেল্প করা, আর্থিক সহায়তা দেওয়া। ঠিক আছে, কি 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 কারণে? না কোভিডের জন্য যাতে প্রোটেকশান নিতে পারে বা কোভিডকে দূর করতে পারে। যেমন দূর করবে তেমন আরেকটা কথা মাথায় রাখবে যে গ্রিন রিকভারি বা আমাদের নেচারকেও প্রোটেকশান করা, সেটার ওপর জন্যই সেটাকে কি বলা যায়, নেচারকে প্রোটেকশান করার জন্যই বা গ্রিন রাখার জন্যই একটা আর্থিক সহায়তা প্রদান এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তরফ থেকে। ঠিক আছে, আচ্ছা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এটা শুরু হয়েছিল জুলাই 2020, 2020 জুলাই মাসে। আচ্ছা, দু একটা ইনফরমেশান এখানে দিয়ে দিই। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে ফিলিপাইন্স। এডিবির হেডকোয়ার্টার হচ্ছে ফিলিপাইন্সে। ঠিক আছে, কবে প্রতিষ্ঠা হয়? 1966 সালে। প্রতিষ্ঠার ইয়ারটা না জানলেও চলবে, 1966 সালে। আচ্ছা, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক
নিউ ডেভেলপ ব্যাংকের ফুল ফর্ম, নিউ ডেভেলপ ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে সাংহাই। নিউ ডেভেলপ ব্যাংকের ফুল হেডকোয়ার্টার হচ্ছে সাংহাই, চীন। সাংহাই, চায়নার সাংহাইতে। বলে রাখি এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক তৈরি করেছে ব্রিক্স একটা সংস্থা রয়েছে, ফুল ফর্ম হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এই 5টা কান্ট্রি মিলে একটা ব্রিক্স সংস্থা রয়েছে। সেই সংস্থার দ্বারাই নিউ ডেভেলপ ব্যাংক তৈরি হয়েছে এই 5টা কান্ট্রিকে হেল্প করার জন্য। আচ্ছা, AIIB, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, এর হেডকোয়ার্টার হচ্ছে বেজিং। এর হেডকোয়ার্টার কোথায়? বেজিংয়ে। ওকে, আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার আশা করছি তোমরা সবাই জানো, ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি, USA। 1944 সালে ব্রেটেন উডস সম্মেলনের দ্বারা ওয়ার্ল্ড ব্যাংক আর IMF তৈরি হয়। ব্রেটেন উডস সম্মেলনের দ্বারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক কি বলে যায় অর্থনীতির যে দুরবস্থা সেটা দূর করার জন্যই ওয়ার্ল্ড ব্যাংক আর IMF তৈরি করা হয় 1944 সালে। এই হচ্ছে ব্যাপার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5। হুইচ টাইপ অফ ফার্মিং ইজ প্রিভেলেন্ট ইন সাউথ বেঙ্গল ইন ইন্ডিয়া? আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণবঙ্গে কোন ধরনের ফার্মিং করা হয়? কোন ধরনের ফার্মিং করা হয় দেখে নিই। অপশান এ আছে ওয়েট ফার্মিং। ওয়েট ফার্মিং মিনিং হচ্ছে যে এরিয়ায় 200 সেন্টিমিটারের বেশি রেনফল হয়, বার্ষিক গড় রেনফল হচ্ছে 200 সেন্টিমিটারের বেশি, সেই এরিয়াতে ওয়েট ফার্মিং করা হয়। আচ্ছা, ড্রাই ফার্মিং হচ্ছে বার্ষিক গড় 75 সেন্টিমিটারের কম রেনফল, ড্রাই ফার্মিং। আচ্ছা, ট্রাক ফার্মিং হচ্ছে যে এরিয়ায় এগ্রিকালচারাল প্রোডাকশন হয় শুধুমাত্র ইনকামের জন্য বা মার্কেটে ডেলিভারি বা মার্কেটে বিক্রি করার জন্যই, তাকে ট্রাক ফার্মিং বলা হয়। মেনলি এই ট্রাকে করে বয়ে নিয়ে যাওয়া হয়, ব্যাপারটা থেকেই ট্রাক ফার্মিং এসেছে, মার্কেটে বয়ে নিয়ে যাওয়া। আচ্ছা, ল্যাডিং ফার্মিং একটা জাস্ট কোড ওয়ার্ড হতে পারে বা একটা রিজিওনাল ওয়ার্ড বলা যেতে পারে। অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়াতে যে শিফটিং কাল্টিভেশন হয়ে থাকে, যেটা হয়ে থাকে তাকেই বলা হয় ল্যাডিং ফার্মিং। তাকেই ইন্দোনেশিয়ার এরিয়ার জন্য ল্যাডিং ফার্মিং বলা হয়ে থাকে। এই শিফটিং কাল্টিভেশন মানে আমরা জানি যে একটা জায়গায় একবার চাষ করার পর আবার অন্য জায়গায় চাষ করা, ওই জমি কয়েকদিনের জন্য ফেলে রাখা যাতে উর্বরতা বৃদ্ধি পায়, ওর মধ্যে ঘাস টাস থেকে শুরু করে গবাদি পশুর মলমূত্র থেকে শুরু করে ফেলা হয় যাতে উর্বরতা বৃদ্ধি পায়। এটাই হচ্ছে শিফটিং কাল্টিভেশন। তো এখন কথা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার কি হবে? সাউথ বেঙ্গলে কোন চাষ করা হয়? ওয়েট ফার্মিং হবে না, কারণ সাউথ বেঙ্গলে বৃষ্টিপাত 175 থেকে 200-র মধ্যে থাকে, 200-র বেশি হয় না, ঠিক আছে, সেই দিক থেকে হবে না। আর তাহলে অ্যান্সার হবে ট্রাক ফার্মিং, মেনলি ট্রাক ফার্মিং, অ্যান্সার হবে ট্রাক ফার্মিং, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6। দ্য GST বিল হুইচ কেম ইনটু ইমপ্লিমেন্টেশন ফ্রম 1 জুলাই 2017 ইজ, বিল নাম্বার দিয়েছে আর অ্যাক্ট নাম্বার দিয়েছে, মানে কত অ্যামেন্ডমেন্ট, কোন অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে এটা ইন্ট্রোডিউস হয় পার্লামেন্টে আর কত নম্বর আইন তৈরি হয়। অ্যান্সার হবে অপশান এ, বিল নাম্বার 122 আর অ্যাক্ট নাম্বার 101, মনে রাখবে তোমরা সবাই। আচ্ছা, কনস্টিটিউশনের আর্টিকেল নাম্বারটা জেনে রাখি এখানে 279A1, 279A1, ঠিক আছে। এটা হচ্ছে কনস্টিটিউশনের আইনে, এই আইনে জিএসটি মানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এই করা আছে, ঠিক আছে। ওকে, আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, 1 জুলাই 2017, এই 1 জুলাই ডেটটাকে জিএসটি ডে হিসেবে অবজার্ভ করা হয় প্রত্যেক বছর। 1 জুলাই ডেটাকে জিএসটি ডে হিসেবে অবজার্ভ করা হয়। ওকে, চলো। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্ডিকেটার্স ইজ নট কনসার্ন উইথ HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স? HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 1990 সালে মেহবুব উল হক, পাকিস্তানের একজন অর্থনীতিবিদ বলা যেতে পারে, মেহবুব উল হক, উনি ধারণা দেন। তো ওনার ধারণা অনুযায়ী হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স জানার 3টে প্যারামিটার ছিল বা 3টে ইন্ডিকেটার ছিল। নাম্বার 1 লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, নাম্বার 2 এডুকেশন অ্যাটেনমেন্ট বা এডুকেশন রেট বা লিটারেসি রেট বা এডুকেশন ড্রপ আউট যাকে বলে, কত দূর পর্যন্ত পড়েছে একজন মানুষ। আচ্ছা, নাম্বার 3 এখানে দেওয়া নেই, যেটা হচ্ছে পার ক্যাপিটা
ইনকাম, পার ক্যাপিটা ইনকাম। তো এই তিনটে হচ্ছে ওনার প্যারামিটার ছিল, কিন্তু পরবর্তীকালে ওটা আপগ্রেডেশন করে বা ইউএনডিপি বলা যেতে পারে, ইউএনডিপি আপডেট করে আরেকটা জিনিস অ্যাড করেছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং। শুধুমাত্র পার ক্যাপিটা ইনকাম বা ইনকাম বেশি হলে একজন মানুষের এইচডিআই হাই হতে পারে না, বা একটা ইকোনমির হাই হতে পারে না ইনকাম বেশি হলেই। তো স্ট্যান্ডার্ড অফ লিভিংটাও দরকার, মানুষ কিভাবে বসবাস করছে সেটাও দরকার, তার কোয়ালিটি কতটা। তো এই তিনটে হচ্ছে, এই তিনটে বা চারটে প্যারামিটার রয়েছে। তাহলে অ্যান্সার কি হবে এখানে? অ্যান্সার হবে সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল, সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল। এবার অ্যান্সার তো এটা হলো। সোশ্যাল ওভারহেড ক্যাপিটালটা কি জিনিস জেনে নিই না। একটা ইকোনমিতে যে বা সোশ্যালে, একটা ইকোনমি বা কোথাও একটা সোশ্যাল এরিয়াতে যে বেসিক ফেসিলিটি আর সার্ভিসগুলো দরকার হয়, সেটা মাথাপিছু কতটা পরিমাণ রয়েছে, তাকেই বলা হয় সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল। সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল কি? বেসিক ফেসিলিটিস অ্যান্ড সার্ভিসেস নিডেড ফর দ্য কমিউনিটিস অ্যান্ড সোসাইটি বাই গভর্নমেন্ট। গভর্নমেন্ট কতটা সোশ্যাল সার্ভিস বা সোশ্যাল ফেসিলিটি দিচ্ছে, সেটা মাথাপিছু ক্যালকুলেশন করাটাই হচ্ছে সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রজেক্ট ওয়াজ নট স্টার্টেড ডিউরিং দ্য ফার্স্ট 5 year প্ল্যান? খুব সুন্দর কোশ্চেন। ফার্স্ট 5 year প্ল্যানে কোন প্রজেক্টটা কাজ শুরু হয়নি? ওকে, চারটে দিয়েছে, ভাকরা ড্যাম, হীরাকুদ ড্যাম, মেট্টুর ড্যাম, দামোদর ভ্যালি প্রজেক্ট। আগে জেনে নেই ড্যামগুলো কোথায় অবস্থিত, কোন নদীর ধারে অবস্থিত, বা কোন নদীর ওপরে অবস্থিত। প্রথমে আছে ভাকরা ড্যাম। ভাকরা ড্যাম অবস্থিত হিমাচল প্রদেশের সাটলেজ রিভার ওপরে বা শতদ্রু নদীর ওপরে। হিমাচল প্রদেশ শতদ্রু নদীর ওপরে। আচ্ছা, হীরাকুদ ড্যাম ওডিশা মহানদী, তোমরা লিখে নাও মহানদী। আচ্ছা, থার্ড আছে মেট্টুর ড্যাম হচ্ছে তামিলনাড়ু কাবেরী রিভার। আচ্ছা, লাস্ট রয়েছে দামোদর তো আশা করছি আমরা সবাই জানি, যারা জানো না জেনে নাও। ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড এটা হচ্ছে, আর রিভার হচ্ছে দামোদর রিভার, এটা ইটসেলফ দামোদর রিভার এরিয়া। ওকে, তো এবার কোশ্চেনে ফিরে যাই। কি বলেছে? যা ফলোয়িং ওয়াজ নট স্টার্টেড ডিউরিং ফার্স্ট 5 year প্ল্যান। ফার্স্ট 5 year প্ল্যান কবে শুরু হয়? 1951 থেকে 56, এটা হচ্ছে টাইম পিরিয়ড, ফার্স্ট 5 year প্ল্যানের টাইম পিরিয়ড। তো সেই টাইমে কোন প্রজেক্ট শুরু হয়নি দেখে নিই। ভাকরা ড্যাম শুরু হয়েছিল 1948 থেকে 63, টাইম পিরিয়ড তৈরি হতে, মানে 1941 শুরু হয়েছিল, 63তে কাজ শেষ হয়েছিল। হীরাকুদ ড্যাম 1947 থেকে 57, 1947। আচ্ছা, ডিভিসি 1948, আর মেট্টুর ড্যাম হয়েছিল 1934। চারটে সাল দিয়ে দিয়েছি। এবার কথা হচ্ছে, কোশ্চেন দিয়েছে ফার্স্ট 5 year প্ল্যান। ফার্স্ট 5 year প্ল্যানের আমরা ডেট কত জানি, বা সালটা 51 থেকে 56। অ্যাকচুয়ালি দেখতে গেলে কোনোটাই শুরু হয়নি, তার আগে শুরু হয়েছে 48, 47, 48, 34, সবগুলোই 1951 আগে শুরু হয়েছিল। বাট 1951 থেকে 56 যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডের মধ্যে দিয়ে এই তিনটে পাস করেছে, এ বি ডি পাস করেছে। তাহলে একটাই অপশান থেকে গেল, অপশান সি, মেট্টুর ড্যাম ইজ দ্য অ্যান্সার। ওকে, মেট্টুর ড্যাম এটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, চলো। কোশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট স্মল স্কেল ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া? স্মল স্কেল, যে কেউ খুলতে পারে। স্মল স্কেল মানে যে কেউ ইন্ডাস্ট্রি খুলতে পারে। কি কি আছে? সুগার, কটন, পেট্রোলিয়াম, হ্যান্ডলুম মানে হস্ত তাঁত শিল্প যাকে বলা হয়। সুগার তো যে কেউ খুলতে পারে, কটনও যে কেউ খুলতে পারে, হ্যান্ডলুম খুলতে পারে, একমাত্র পেট্রোলিয়াম খুলতে পারে না। এটা বোঝানোর কিচ্ছু নেই। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ জিএসটি? জিএসটির ফুল ফর্ম কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ঠিক আছে, এ ডিরেক্ট ট্যাক্স, এ ইনডিরেক্ট ট্যাক্স, এ কর্পোরেট ট্যাক্স, এ মিউনিসিপ্যাল ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স কি বলে দিই। ডিরেক্ট ট্যাক্স মানে একজন পার্সনের ওপর, যে পার্সনের ওপর ট্যাক্স লেভি করা হয় বা ইমপ্লিমেন্ট করা হয়, তাকেই দিতে হয়। আর ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে একজনের ওপর ইমপ্লিমেন্ট করা হবে বা লেভিট করা হবে, সে অন্য একজন ব্যক্তির ওপর চাপিয়ে দেবে, তাকেই বলা হয় ইনডিরেক্ট ট্যাক্স। আর কর্পোরেট ট্যাক্স, কর্পোরেট কোম্পানির আনডিভাইডেড
প্রফিট, কর্পোরেট কোম্পানির আনডিভাইডেড প্রফিটের ওপর যে ট্যাক্স আরোপ করা হয় তাকে কর্পোরেট ট্যাক্স বলা হয়। আচ্ছা, মিউনিসিপ্যাল ট্যাক্স, মিউনিসিপ্যালিটিতে বাস করার জন্য অ্যাকচুয়ালি মিউনিসিপ্যালিটি যে সার্ভিসগুলো দিচ্ছে তার খরচা তোলার জন্যই একটা ট্যাক্স আরোপ করা হয়, সেটা জলের ট্যাক্স, বাড়ির ট্যাক্স, এটসেট্রা এটসেট্রা, সেটা মিউনিসিপ্যালিটি ট্যাক্স। পঞ্চায়েতেও আছে, আমরা খাজনা দিয়ে থাকি বাড়িতে। যারা মিউনিসিপ্যালিটিতে থাকো তারা বাবা মাকে জিজ্ঞেস করতে পারো, বা নিজেরা যদি দিয়ে থাকো জানবে। আমি যেমন নিজে দিয়েছি, আমাদের বাড়ির ওখানে পঞ্চায়েত ট্যাক্স, যেটা স্পেশালি জমির ট্যাক্স দিতে হয়, খাজনা বা পঞ্চায়েত খাজনা একটা দিতে হয়। ওকে, তাহলে এখানে অ্যান্সার কি হবে? জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ইজ দ্য ইনডিরেক্ট ট্যাক্স। ওকে, এটা ইনডিরেক্ট ট্যাক্স, পরোক্ষ কর বলা হয় একে, প্রত্যক্ষ কর নয়। প্রত্যক্ষ কর কি কি? বা ডিরেক্ট ট্যাক্স, যেমন কর্পোরেট ট্যাক্স পড়বে, ইনকাম ট্যাক্স পড়বে, ওয়েলথ ট্যাক্স পড়বে, মিউনিসিপ্যাল ট্যাক্স পড়বে, সবগুলোই ডিরেক্ট ট্যাক্স। এখানে যেগুলো দিয়েছে এই দুটো হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, তাই অ্যান্সার হবে ইনডিরেক্ট ট্যাক্স। ওকে, জিএসটি ইনডিরেক্ট ট্যাক্স কার ওপর চাপানো হয়? ওই রিটেলার বা সব বা মালিকের ওপর চাপানো হয়। মালিক কি করে? কনজিউমারের ওপরে চাপিয়ে দেয়, কনজিউমারের কাছ থেকে আদায় করে নেয়, এটাই হচ্ছে ব্যাপার। ওকে, নেক্সট কোশ্চেন যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 11, ব্যাংকিং কামস আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং সেক্টর? খুব ইজি কোশ্চেন। কোন সেক্টরে ব্যাংকিং সেক্টর? কোন সেক্টরে? আমরা সবাই জানি টার্সিয়ারি সেক্টর, বোঝানোর কিছু নেই। প্রাইমারি সেক্টরে এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং, অ্যানিম্যাল হাজবেন্ডারি। সেকেন্ডারি সেক্টর হচ্ছে ইন্ডাস্ট্রি, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ফুড প্রসেসিং থেকে শুরু করে এটসেট্রা। আর টার্সিয়ারি সেক্টরে সার্ভিস, যেটা সার্ভিস দেওয়া হয়, মানে আমরা যেটা ইউজ করি কিন্তু বুঝতে পারি না। যেমন ব্যাংকিং সেক্টর, আমরা ব্যাংকে টাকা জমা দেওয়া নিচ্ছি, টাকা তো জমা দেওয়া নিচ্ছি, কিন্তু এই যে সার্ভিসটা জমা রাখছে এটা তো দেখতে পাচ্ছি না, যা সেটা একটা অনুভূতি বলা যেতে পারে। তো সেটা হচ্ছে টার্সারি সেক্টর, তো অ্যান্সার হবে টার্সারি। নেক্সট কোশ্চেন নাম্বার 12, হোয়াট ইজ দ্য অ্যাকসেপ্টেড অ্যাভারেজ ক্যালোরিক রিকোয়ারমেন্ট ফর রুরাল এরিয়া ইন ইন্ডিয়া? অ্যাভারেজ ক্যালোরিক রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে প্রভার্টি লাইন, প্রভার্টি লাইন মেজার করার একটা প্রসিডিওর, অ্যাভারেজ ক্যালোরিক রিকোয়ারমেন্ট। আর কি কি আছে? ইনকাম আছে, প্রভার্টি লাইন মেজার করার ইনকাম আছে, এক্সপেন্ডিচার আছে। আচ্ছা, একটু বলে রাখি প্রথমে, অ্যাভারেজ ক্যালোরিক রিকোয়ারমেন্ট এটার ধারণা কে দেন? এটার ধারণা দিয়েছিলেন সুরেশ তেন্ডুলকর। ওনার নাম অনুসারে বা ওনার চেয়ারম্যানশিপে একটা কমিটি গঠন করা হয়, যাকে তেন্ডুলকর কমিটি বলা হয়। 2011 সালে এস তেন্ডুলকর, এস মিন সুরেশ, নট সচিন তেন্ডুলকর, সুরেশ তেন্ডুলকর কমিটি। ওকে, সুরেশ তেন্ডুলকর কমিটির রেকমেন্ডেশনে বলা হয় যে অ্যাভারেজ ক্যালোরিক রিকোয়ারমেন্ট, একটা ক্যালোরি ফিক্সড করে দেওয়া হয়। সেই ক্যালোরি যদি কেউ একজন শরীরে নেয়, গ্রহণ করতে পারে, তবেই সে প্রভার্টি লাইনের উপরে থাকবে। আর যদি সেই ক্যালোরি না পায় তাহলে প্রভার্টি লাইনের নিচে থাকবে, যেটা বিপিএল বলা হয় বা বিলো প্রভার্টি লাইন বলা হয়। ওকে, তাহলে আমরা অ্যান্সারটা দেখে নেবো। তোমরা লিখে রাখো, সুরেশ তেন্ডুলকর কমিটি রেকমেন্ডেড দ্য অ্যাভারেজ ক্যালোরিক রিকোয়ারমেন্ট সিস্টেম বা প্রসিডিওর ফর মেজারিং প্রভার্টি লাইন 2011 সালে। আচ্ছা, এবার অ্যান্সারটা দেখে নিই। কি বলেছে? রুরাল এরিয়া, রুরাল এরিয়াতে হচ্ছে 2400 ক্যালোরি, অপশান ডি। রুরাল এরিয়াতে 2400 ক্যালোরি, অপশান ডি। রুরাল এরিয়াতে তো পেলাম, তাহলে আরবান এরিয়ায় কত হবে? আরবান এরিয়াতে হচ্ছে 2100 ক্যালোরি। আরবান এরিয়াতে 2100 ক্যালোরি। একজন ব্যক্তি রুরাল এরিয়াতে যদি বাস করে তাহলে তার শরীরে পার ডে 2400 ক্যালোরি যদি তিনি নিতে পারেন, গ্রহণ করতে পারেন বা গ্রহণ করে থাকেন, তাহলে তিনি বিপিএল এর ওপরে বা প্রভার্টি লাইনের ওপরে আছেন, বা তিনি প্রভার্টি নন। অ্যাজ ওয়েল অ্যাজ আরবান ক্ষেত্রে 2100 ক্যালোরি। ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, নাবার্ড স্ট্যান্ড ফর? নাবার্ড অপশানটা আমরা একটু আগেই পেয়েছিলাম। নাবার্ড, এটা মনে রাখার একটা সহজ উপায়, না বার্ড, বার্ড মানে আমরা পাখি জানি, যদিও সেটা BIRD। বার্ড একটা শব্দ মনে রাখবে, আর না একটা শব্দ মনে রাখবে, বা একটা ওয়ার্ড বা একটা কি বলা যায়, একসঙ্গে মনে রাখবে। এই না ফর ন্যাশনাল, NA ন্যাশনাল। ওকে, এখানে অ্যান্সার হবে বম্বে, অপশান বি। NA ফর ন্যাশনাল, B ফর ব্যাংক, ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। বোঝা গেল? অপশান বি হবে অ্যান্সার, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এই NAA কিন্তু স্পেসিফিক কিছু না, NA ফর ন্যাশনাল, NA ফর ন্যাশনাল। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ক্রেডিট কার্ডস আর অলসো নোন অ্যাজ হুইচ অফ দ্য ফলোয়িং? প্লাস্টিক মানি, হার্ড মানি, সিলভার মানি, ইজি মানি। ওকে, অ্যাকচুয়াল ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড, রুপে কার্ড, এটসেট্রা এটসেট্রা, যত কার্ড রয়েছে যেগুলো দিয়ে আমরা ট্রানজ্যাকশন করে থাকি, অল আর প্লাস্টিক মানি। এগুলো কি দিয়ে তৈরি হয়? এগুলো হচ্ছে পলিমার, ওয়ান টাইপ অফ পলিমার দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে হার্ড মানি। হার্ড মানি কাকে বলা হয়? অ্যাসেট বেসড লোন যাকে বলা হয় তাকেই হচ্ছে হার্ড মানি বলা হয়, অ্যাসেট বেসড লোন।
অ্যাসেট বেসড লোন মানে সাপোজ কেউ লোন নিতে গিয়েছে, হোম লোন, তো বাড়ির দলিল বা যে ইয়ে করা যায়, কি বলা যায়, রেকর্ড বা যাকে বলা হয় লিগেল ডকুমেন্টস যাকে বলা হয়, তো সেটা ব্যাংকের কাছে জমা দিয়ে ব্যাংক টাকা দিচ্ছে যাতে সিকিউরিটি হিসেবে, তাকেই হার্ড মানি বলা হয়, সেই অ্যাসেট বেসড লোন। আচ্ছা, ইজি মানি ইজ দ্য কল্ড লিকুইড ক্যাশ, যেটা ইজিভাবে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, সিলভার মানি মানে এটা কোনো রকম কোনো মানি নয়, এটা জাস্ট সিলভার কয়েনকে মানি হিসেবে ব্যবহার করলে তাকে সিলভার মানি বলা হয়। ঠিক আছে, ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 15। ব্যাঙ্গালোর টাইগার বুক ইজ বেসড অন হুইচ ইন্ডিয়ান আইটি কোম্পানি? উইপ্রো, অ্যান্সার হবে উইপ্রোর হেডকোয়ার্টার ব্যাঙ্গালোরে বা বেঙ্গালুরুতে, হেডকোয়ার্টার বেঙ্গালুরু, উইপ্রো। আচ্ছা, টিসিএস এর হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই, টিসিএস এর হেডকোয়ার্টার মুম্বাই। আচ্ছা, ইনফোসিসের হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু, ইনফোসিসের হেডকোয়ার্টারও বেঙ্গালুরু। বলে রাখি, ইনফোসিস শুরু হয়েছিল কিন্তু পুনেতে, প্রতিষ্ঠা হয়েছিল পুনেতে। আচ্ছা, রোলটা ইন্ডিয়া এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যে এই যে আইটি ইন্ডাস্ট্রি, সবগুলো বোঝা গেল আশা করছি। উইপ্রোর হেডকোয়ার্টার বেঙ্গালুরু, টিসিএস হেডকোয়ার্টার মুম্বাই, ইনফোসিসের হেডকোয়ার্টার বেঙ্গালুরু, রয়্যালটার হেডকোয়ার্টার মুম্বাই। আচ্ছা, এই আইটি কোম্পানি সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়া যায়, যে আইটি কোম্পানির বা ফাদার অফ ইন্ডিয়ান আইটি সেক্টর, কি বললাম? ফাদার অফ ইন্ডিয়ান আইটি সেক্টর, ইন্ডিয়ান আইটি সেক্টরের ফাদার কাকে বলা হয়? কেউ যদি জেনে থাকো তাহলে মনে মনে রিপিট করো বা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তবু আমি বলে দিচ্ছি, ফকির চাঁদ কোহলি। ফকির চাঁদ কোহলি হচ্ছে ইন্ডিয়ান আইটি সেক্টরের ফাদার বলা হয় ফকির চাঁদ কোহলিকে। 1967 বা 66 থেকে 68-র মধ্যে, 1966 থেকে 68-র মধ্যে উনি অ্যাকচুয়াল 1960 সাল বা 60-এর কাছাকাছি সাল নাগাদ উনি টাটা কোম্পানিতে জব করেন। টাটা কোম্পানিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছিলেন। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করার পর ওনার মাথা থেকে বেরোয় আইটি কোম্পানি বা আইটির ইনফ্লুয়েন্স মাথা থেকে। যদিও তার আগে উইপ্রো কোম্পানি তৈরি হয়ে গিয়েছিল, তৈরি হয়ে গেছিল, কিন্তু ব্যাঙ্গালোরে ততদিনে উইপ্রো তৈরি হয়ে গেছিল 1945-এ উইপ্রো তৈরি হয়ে গেছিল। কিন্তু 1966 সালে ফকির চাঁদ কোহলি, টাটার যে মালিক, ওনাকে আইটি কোম্পানি খুলতে বললেন। তো ওনার হাত দিয়েই টিসিএস এর জন্ম, টাটা কনসালটেন্সি সার্ভিসেস। তো উনি টিসিএসকে ডেভেলপ করেন, বা তারপরেই আজকে টিসিএস হচ্ছে ইন্ডিয়ার সবথেকে বড় আইটি কোম্পানি বলা যেতে পারে। তো ওনার হাত দিয়েই আইটি ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট বা একটা এক্সপ্যান্ড হয়েছিল, তাই ওনাকে ফাদার অফ ইন্ডিয়ান আইটি সেক্টর বলা হয়, ফকির চাঁদ কোহলি। তো কম্পিটিটিভ এক্সামে কিন্তু আসে ফাদার অফ ইন্ডিয়ান আইটি সেক্টর, ঠিক আছে, ফকির চাঁদ কোহলি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 16। আরবিআই ইস্যুস কারেন্সি ইন হুইচ সিস্টেম? আরবিআই এর ফাংশন পড়লে তোমরা জানবে যে আরবিআই এর মেন ফাংশন বা ফার্স্ট ফাংশন থেকে কারেন্সি ইস্যু বা নোট ইস্যু। অপশন হবে অপশন সি, মিনিমাম রিজার্ভ সিস্টেম হচ্ছে আরবিআই যত পরিমাণ টাকা প্রোডাকশন করবে বা মার্কেটে ছাড়বে, মিনিমাম অ্যামাউন্ট একটা কি বলা যায়, ক্যাপিটাল ওর ট্রেজারিতে জমা রাখতে হবে। সেই পরিমাণটা কত না 200 কোটি টাকা। 200 কোটি টাকা, তার মধ্যে 115 কোটি টাকার হচ্ছে গোল্ড, প্লাস বাকি 85 কোটি টাকা হচ্ছে ডলার রাখতে পারে, তারপরে ইউরো রাখতে পারে, পাউন্ড রাখতে পারে, এটসেট্রা দামি যে এগুলো ফরেন কারেন্সি, দামি ফরেন কারেন্সিতে বাকি টাকা রাখতে পারে। এই মিনিমাম রিজার্ভ ওকে কন্টিনিউয়াসলি এটা বজায় রাখতে পারবে। 200 কোটি টাকার নিচে কখনোই রাখতে পারবে না। 200 কোটি টাকার উপরে রাখতে পারবে, কিন্তু 200 কোটি টাকার নিচে রাখতে পারবে না। ওকে, এটা হচ্ছে আরবিআই এর কারেন্সি ইস্যুর থিওরি, মিনিমাম রিজার্ভ সিস্টেম। আর ফরেক্স রিজার্ভ মানে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যাকে বলা হয়, এটা একটা আলাদা সিস্টেম। আচ্ছা, ম্যাক্সিমাম ফিডিউসারি সিস্টেম হচ্ছে লিমিট টু ইস্যু নোটস উইদাউট গোল, ঠিক আছে, ম্যাক্সিমাম লিমিট টু ইস্যু নোটস উইদাউট গোল্ড। কোনো গোল্ড ছাড়াই যদি টাকা ছাপায় সেটাকে ম্যাক্সিমাম
ফিডিউসারি সিস্টেম বলা হয়। গোল্ড ছাড়াই টাকা ছাড় পাবে, কিন্তু গোল্ড ছাড়া টাকা ছাপাবে, কিন্তু অন্য কোনো একটা ম্যাক্সিমাম সিকিউরিটি রাখতে হবে, সেটা ফরেন কারেন্সিতে হতে পারে। আচ্ছা, প্রপোর্শনাল রিজার্ভ সিস্টেম মানে হচ্ছে যত পরিমাণ টাকা ছাপাবে তত পরিমাণ রাখা, আর কিছুই না। ঠিক আছে, যত পরিমাণ টাকা ছাপাবে তত পরিমাণ ভ্যালু বা কি বলা যায় গোল্ড হিসেবে রাখা। ওকে, নেক্সট কোশ্চেন চলো। কোশ্চেন নাম্বার 17, হুইচ স্টেট টপড অ্যাজ এজ অফ ডুইং বিজনেস। এজ অফ ডুইং বিজনেস এটা আমেরিকার একটা কনসেপ্ট। এজ অফ ডুইং বিজনেস মানে হচ্ছে কত ভালো বিজনেস করেছে, কত ভালো বিজনেস শুধু করবে না, লিগেল ওয়েতে করবে, বিজনেস শুরু করে প্রফিট পাওয়া পর্যন্ত, তারপরে বিজনেসগুলো কিভাবে সার্ভিস দিচ্ছে, কতটা এক্সপেন্ড করছে, অনেক রকমের 10টা প্যারামিটার রয়েছে এটা ক্যালকুলেট করার। সেই 10টা প্যারামিটারের ওপরে ডিপেন্ড করে এটা নির্ণয় করা হয়। ঠিক আছে, আচ্ছা অ্যান্সারটা দেখে নিই কী হবে এখানে। এজ অফ ডুইং বিজনেস অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ, বম্বে, অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, ফার্স্ট তো টপ করেছে, সেকেন্ড কে করেছে? সেকেন্ড করেছে ইউপি, 2020 সালের রেকর্ড অনুযায়ী, এটা 2020 সালের রেকর্ড বা ডেটা অনুযায়ী সেকেন্ড করেছে ইউপি। আচ্ছা, এটা তো স্টেট লিস্ট জানতে পারলাম, এবার কান্ট্রি লিস্ট জানি বা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে কে টপ করেছে। আচ্ছা, ফার্স্ট করেছে নিউজিল্যান্ড, ওয়ানে আছে নিউজিল্যান্ড, সেকেন্ডে আছে সিঙ্গাপুর, সেকেন্ডে আছে সিঙ্গাপুর। আচ্ছা, ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 63। এজ অফ ডুইং বিজনেসে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 63। ওকে, মনে থাকবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অথরিটিস রেকমেন্ডস দ্য প্রিন্সিপালস governing the grant in aid of the revenues to the states out of the consolidated fund of India। কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে বা ফান্ড থেকে যে আর্থিক সহায়তা রাজ্যকে দেওয়া হয়, সেই দায়িত্ব কার ওপর ডিপেন্ডেন্ট বা কে করে থাকেন সেই দায়িত্ব পালন? অপশান এ ফিনান্স কমিশন, অপশান এ ফিনান্স কমিশন। আচ্ছা, বাকিদের কাজ জেনে নিই। ইন্টারস্টেট কাউন্সিল কি করে? আন্তঃরাজ্য সম্পর্ক বা রাজ্যের থেকে রাজ্য, কোনো দুটো এক বা একাধিক রাজ্যের সম্পর্ক বা রাজ্য কেন্দ্রের সম্পর্ক, রাজ্য কেন্দ্রের যেসব ম্যাটার একটু মানে গন্ডগোল হয়ে থাকে সেসব কি বলা যায় সমঝোতায় নিয়ে আসা, এই হচ্ছে ব্যাপার। পাবলিক অ্যাকাউন্ট কমিটি কি করে থাকে? পাবলিক অ্যাকাউন্ট কমিটি করে থাকে অডিট দ্য রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয় আর ব্যয়ের অডিট করে থাকে। আচ্ছা, ইউনিয়ন মিনিস্ট্রি অফ ফিনান্স সব কিছু করে থাকে বলা যেতে পারে। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স মানে দেশের অর্থনৈতিক পলিসি ইমপ্লিমেন্ট করা থেকে শুরু করে, অর্থনীতির নেচারকে এক্সামিন করা থেকে শুরু করে সব কিছু, পলিসি গ্রহণ থেকে শুরু করে, পলিসি ডেভেলপ থেকে শুরু করে সব কিছু করে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, হু ইজ কল্ড গার্ডিয়ান অফ দ্য পাবলিক পার্স। গার্ডিয়ান অফ পাবলিক পার্স কাকে বলা হয়? এটা কম্পিটিটিভ এক্সাম, সরি, এটা কনস্টিটিউশনে হচ্ছে কোশ্চেন বলা হয়ে থাকে বা কখনো কখনো কনস্টিটিউশন হিসেবেও দিয়ে দিতে পারে। তো অ্যান্সার হবে বম্বে, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, শর্টে আমরা কি বলি? ক্যাগ, শর্টে আমরা ক্যাগ বলে থাকি। এর কনস্টিটিউশন হিসেবে আর্টিকেল নাম্বার, কত নম্বর আর্টিকেল? 148 নম্বর আর্টিকেলে রয়েছে সংবিধানে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ লঞ্চড উইথ দ্য অবজেক্টিভ অফ হেল্পিং দ্য পুয়ার ইন রুরাল এরিয়াস টু বিকাম সেলফ এমপ্লয়েড থ্রু ট্রেনিং। এখানে তোমরা ট্রেনিং স্পেলিংটা ঠিক করে নাও যারা নোট ডাউন করছো, ট্রেনিং ওয়ার্ডটা ভুল রয়েছে। ওকে, তো অ্যান্সার হবে ট্রাইসেম। ট্রাইসেমের ফুল ফর্ম হচ্ছে ট্রেনিং রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট, ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট। ঠিক আছে, ট্রাইসেম। আচ্ছা, বাকিগুলো দেখে নিই। ডিএডিপি হচ্ছে ড্রট প্রন এরিয়া প্রোগ্রাম, কবে শুরু হয়? 1973-74, 1973 থেকে 74 সালে এটা চালু হয়। ড্রট প্রন এরিয়াস প্রোগ্রাম, খরা প্রবণ এলাকাগুলোতে এর জন্য কি বলা যায় আর্থিক সহায়তা প্রদান। আচ্ছা, আইআরডিপি শুরু হয় 1980 সালে। আইআরডিপি শুরু হয় 1980 সালে। ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আচ্ছা, ট্রাইসেম কবে শুরু হয়? 1979 সালে, 1979 সালে। আচ্ছা, ডিডিপি, ডেজার্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ডেজার্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা শুরু হয় 1977 সালে।
1977 সালে এটা শুরু হয়। ওকে, সবগুলো বলে দিলাম। চলো নেক্সট। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আশা করি অনেক ইনফরমেশান দিতে পারলাম। নেক্সট সেট নিয়ে আবার ভিডিও দিয়ে দেবো, সেট 3, সেট 4, সেট 5 এটসেট্রা। চলো, থ্যাংক ইউ।